আজ থেকে 20 বছর আগে একটা দুর্ঘটনা যা কেড়ে নিয়েছিল শুধু একটা জীবন নয়, কেড়ে নিয়েছিল আমার ভেতরের আমিটাকেও। লোকে আমার হাসিটা দেখে, আমার ভেতরের কান্নাটা শোনার মতো কান মনে হয় কারো নেই। সবাই ভাবে আমি খুব সাধারণ, হয়তো আমিও তাই ভাবতাম। যদি না সেই রাতের আকাশটা আমার চোখের সামনে ভেঙে পড়তো। 20 বছর পর যে এমন এক সত্যের মুখোমুখি হতে হবে কল্পনাও করিনি। আমার গল্পটা একটু ভিন্ন। এই গল্প আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্যকর জগতে। মন দিয়ে শুনতে থাকুন। ঢাকা ইউনিভার্সিটির টিএসসিসির সামনে সবুজ চত্বর পেরিয়ে ডানে মোড় নিলেই যে কোলাহলপূর্ণ জায়গাটা, সেটাই ক্যান্টিন। দুপুর গড়িয়ে বিকেল নামছে। বাইরে পড়ন্ত রোদের নরম আভা থাকলেও ভেতরের পরিবেশটা চায়ের কাপের ধোঁয়ায়, সিঙাড়ার চপের কড়া গন্ধ আর শখানেক তরুণ তরুণীর অট্ট হাসি ফিসফাসে একেবারেই জমজমাট। এটা শুধু একটা ক্যান্টিন নয়, এটা যেন এই ভার্সিটির হৃৎপিণ্ড। দোস্ত তানভীর, আমার সিরিয়াস মনে হচ্ছে ইকবাল স্যার ক্লাসে যা পড়ান তার কিছুই উনি নিজে বুঝেন না। আরে বোঝে না মানে? আমি তো শিওর স্যার নিজের গাইড বই লাগে পরীক্ষার আগে, বুঝেছিস? সেদিন দেখলি না, নীলক্ষেতের এক দোকানে দাঁড়ায় কি যেন উল্টাপাল্টা দেখতেছে। আমার কাছে যেতে এমনভাবে লুকাইলো যেন আমি উনার গোপন প্রেমিকারে দেখে ফেলেছি। আরে না, তোরা ইকবাল স্যারকে ভুল বুঝতেছিস। উনি আসলে একজন দার্শনিক। উনি ক্লাসে এমন একটা লেভেলে গিয়ে কথা বলেন যেটা বুঝতে আমাদের আরও কয়েকটা জন্ম লাগবে। সমস্যাটা ওনার না, সমস্যাটা আমাদের ডিএনএতে। তানভীর চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে কথাটা শেষ করলো। তার চোখে মুখে একটা দুষ্টুমি ভরা হাসি, যেটা তার বন্ধুদের খুব পরিচিত। সাধারণ একটা সাদা টি শার্ট তাকে আর 10টা সাধারণ ছাত্রের চেয়েও আলাদা করার কোনো উপায় নেই, যতক্ষণ না সে মুখ খুলছে। ছাই দার্শনিক সেদিন আমারে ভাইভাতে জিজ্ঞেস করেছিল, বলো তো শাকিল, নিউটনের থার্ড সূত্র কি, তার এক্সাম্পল। আমি বললাম, স্যার, যখন গার্লফ্রেন্ডকে দেওয়া মেসেজের রিপ্লাই 10 মিনিটের মধ্যে আসে না, কিন্তু নিজের ফেসবুক স্ট্যাটাস তার বান্ধবীর পোস্ট লাভ রিয়াক্টে দিতে দেখা যায়, তখন রেগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। জানিস স্যার কি করলো? কি করলো? নিঘাত ফেল করাইয়া দিছে। আরে না, অবাক হয়ে আমার দিকে 10 সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ভেরি ইন্টারেস্টিং, তোমার গার্লফ্রেন্ড আছে? নাম কি? কোন ডিপার্টমেন্টে পড়ে? আমি তো পুরোই ভ্যাবা শেখা খেয়ে গেছি। ওই লোকটা টিচার নাকি ঘটক? শাকিলের কথায় তিনজনই একসাথে হো হো করে হেসে উঠল। তাদের এই আড্ডার টেবিলটা ক্যান্টিনের একেবারে ভেতরের দিকে, জানালার পাশে। ঠিক তখনই ক্যান্টিনের সদর দরজা দিয়ে রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করলো ঝুমুর আর তার দুই বান্ধবী। ঝুমুর দেখ, আজকেও ক্যান্টিনটা কেমন খ্যাত পাবলিক দিয়ে ভর্তি। একটা বসার মতো ডিসেন্ট জায়গাও তো চোখে পড়ছে না। এক্স্যাক্টলি মেহেক, আমার তো এতে চিল্লাচিল্লি শুনলেই মাথা ধরে যায়। মনে হয় যেন সদরঘাটের লঞ্চ টার্মিনালে চলে আসছি। এনিওয়ে ঝুমুর, তুই ওনারটা আরও থেকে নিয়েছিস, কি সুন্দর লাগছে তোকে। বাবা পরশু সিঙ্গাপুর থেকে ফেরার সময় নিয়ে এসেছে। আর জায়গার কথা বলছিস? জায়গা তো বানিয়ে নিতে হয় মেয়ে, জায়গা কেউ কাউকে গিফট করে না। ওই তো, ওই কর্নারের টেবিলটা দেখ, জানালার পাশে। ওখানকার লাইটিংটা সেলফির জন্য জাস্ট পারফেক্ট। চল ওখানে গিয়ে বসি। কিন্তু শ্রেয়া, ওখানে তো কয়েকজন বসে আছে অলরেডি। বসে আছে তো উঠে যাবে ওইটার। ঝুমুর তুড়ি বাজিয়ে ওয়েটারকে ডাকলো। তার ডাকার ভঙ্গিতে ছিল নির্দেশী সুর। 40 বয়সের রহিম চাচা, যিনি এই ক্যান্টিনে প্রায় 15 বছর ধরে কাজ করছেন, ভয়ে ভয়ে এগিয়ে এলেন। জি আপামনি, কিছু বলবেন? ওই যে জানালার পাশের কোনার টেবিলটা, ওটা আমার লাগবে এক্ষুনি। ওখানে যারা বসে আছে তাদের অন্য কোথাও বসতে বলো।
আপা ওনারা তো মানে বইসা আছে, অর্ডারও দিছে একটু আগে। দিয়েছে তো কি হয়েছে? আমি যা বলছি তাই করো, নাকি তোমার চাকরিটা বেশি হয়ে গেছে? রহিম চাচার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি জানেন এই মেয়ে কে। দেশের প্রভাবশালী এমপি সাহেবের একমাত্র মেয়ে ঝুমুর। তার সাথে তর্ক করার অর্থ নিজের পেটে নিজেই লাথি মারা। তিনি কাঁপা কাঁপা পায়ে তানভীরদের টেবিলের দিকে এগিয়ে গেলেন। কিরে, রহিম চাচা এইভাবে আসতেছেন কেন? মনে হচ্ছে যেন ফাঁসির আসামিকে খবর শোনাতে আসতেছে। বাবারা কিছু মনে করো না, তোমরা যদি একটু মানে অন্য একটা টেবিলে বসতা। কেন চাচা, কি হয়েছে? ওই টেবিলে কি সরকার রিজার্ভ করে নিয়েছে নাকি? আরে না বাবা, ওই যে ওই আপামনিটা এই টেবিলে বসতে চায়। রহিম চাচা ভয়ে ভয়ে ঝুমুরদের দিকে ইশারা করলো। শাকিল আর রনি সেদিকেই তাকিয়ে পরিস্থিতি বুঝে গেল। শাকিলের মুখটা শুকিয়ে গেল। তানভীর, চল দোস্ত, উঠে যাই। ঝামেলা বাড়িয়া লাভ নাই। তুই তো জানিসই ওই মেয়েটা কে। কেন উঠবো? আমরা কি এখানে ফাও খেতে আসছি নাকি? আমরা আগে এসেছি, আমরাই বসবো। উনি এমপি সাহেবের বেডি হতে পারে, ভার্সিটির প্রিন্সিপাল তো আর না। আহ, থাম তো তোরা। চাচা, আপনি টেনশন নেন না। কিন্তু সমস্যা হলো, আমরা তো মাত্রই খাবারের অর্ডার দিলাম। সিঙ্গারা, চপ, সামোচা, বিশাল আয়োজন। এখন যদি উঠে যাই তাহলে এই খাবারগুলো কোন টেবিলে বসে খাবো? নাকি ক্যান্টিনের নতুন নিয়ম হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে? না বাবা, নিয়ম কেন হবে? কিন্তু আপামনি তো। তাহলে এক কাজ করেন, আপামনিকে গিয়ে বলেন আমাদের খাবারটা আসতে আর 10 মিনিট লাগবে। খাওয়ার জন্য আরও 15 মিনিট, মোট 25 মিনিটের পর টেবিলটা খালি হয়ে যাবে। ওনারা চাইলে ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করতে পারেন। ও সরি, এখানে তো আবার ওয়েটিং লাউঞ্জ নেই। তাহলে ক্যান্টিনের বাইরে সবুজ ঘাসের ওপর বসে অপেক্ষা করতে পারেন। পরিবেশের জন্য খুব ভালো। রহিম চাচা অসহায় চোখে একবার তানভীরের দিকে একবার ঝুমুরের দিকে তাকালেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। তার এই দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে এবং ওয়েটারের ব্যর্থতায় ঝুমুরের অহংকারে তীব্র আঘাত লাগলো। সে তার বান্ধবীদের দিকে তাকিয়ে তার ছেলের সাথে বলে উঠল, ইউজলেস, একটা সামান্য কাজও ঠিকমতো করতে পারে না, আমাকেই দেখতে হবে। ঝুমুর তার গুচির ব্যাগটা টেবিলে রেখে দৃঢ় পায়ে তানভীরের টেবিলের দিকে এগিয়ে এলো। তার হাঁটার ভঙ্গিতে যেন পুরো ক্যান্টিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। আশেপাশের টেবিলের গুঞ্জনগুলো থেমে যেতে শুরু করলো। সবাই বুঝতে পারছিল একটা নাটক হতে চলেছে। এক্সকিউজ মি। জি বলুন, আপনাকে কি কোথাও দেখেছি বলে মনে হচ্ছে? ওহ, মনে পড়েছে। আপনি তো সেই বিখ্যাত লোক যিনি নিজের ছায়াকেও সন্দেহ করেন, তাই না? হোয়াট ননসেন্স! ঝুমুর, এই কার সাথে কথা বলছিস তুই? স্টপ শ্রেয়া, লেট মি হ্যান্ডেল দিস। আমি তোদেরকে এই টেবিলটা ছাড়তে বলেছিলাম, কথাটা কি কানে যায়নি? কান তো দুটোই আছে এবং আল্লাহর রহমতে শোনার ক্ষমতাও ঠিকঠাক। কিন্তু সমস্যা হলো আপনার কথাটা ঠিক যুক্তিসঙ্গত মনে হয়নি। তাই ভাবলাম হয়তো শোনার মধ্যে কোনো ভুল হয়েছে। আপনি কি কোনো রিকোয়েস্ট করেছিলেন নাকি অর্ডার দিচ্ছিলেন? আমি যখন কিছু বলি সেটা অর্ডারই হয়। আর তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো আমি কে? সত্যি বলতে জানার কোনো আগ্রহ আমার নেই। কারণ মানুষের পরিচয় তার ব্যবহারে হয়, বংশ পরিচয় নয়। আর আপনার ব্যবহার দেখে যা মনে হচ্ছে থাক, আর নাই বা বললাম। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? তোমার ড্রেস আপ দেখেই তো বোঝা যাচ্ছে তোমার ক্লাস কি। নিউ মার্কেটের ফুটপাত থেকে কেনা সেকেন্ড হ্যান্ড টি শার্ট পরে আমার সাথে তর্ক করতে এসেছো? তোমাদের মতো মিডল ক্লাস ছেলেদের আমি ভালো করেই চিনি। দুটো পয়সার জন্য ভার্সিটিতে আসো আর বড় লোকদের থেকে হিংসা করো। তানভীর প্লিজ দোস্ত, চুপ কর, ব্যাপারটা বাড়ছে। চুপ করবো কেন? উনি তো ক্লাস নিয়ে কথা বলছেন, খুব ইন্টারেস্টিং টপিক। আচ্ছা একটা কথা বলুন তো মিস, সরি, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম ঝুমুর। নামটা মনে রেখো, কারণ খুব তাড়াতাড়ি এই নামটা তোমার রাতের দুঃস্বপ্ন হতে চলেছে। বাহ, খুব সুন্দর নাম তো। তবে নামের সাথে আপনার আচরণের কোনো মিল নেই। যাই হোক, যা বলছিলাম,
এই যে আপনি ক্লাস নিয়ে কথা বলছেন, এই ক্লাস জিনিসটা আসলে কি? দামি কাপড় পরা, দামি রেস্টুরেন্টে খাওয়া, নাকি বাবার টাকায় ফুটানি করে বেড়ানো? আমার তো ধারণা ছিল ক্লাস মানে হলো ভদ্রতা, নম্রতা, অন্যকে সম্মান করা। আপনার ডিকশনারিতে কি এই শব্দগুলো অর্থ অন্যরকম? শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আমাকে ভদ্রতা শেখাবে? তোমার বাবা জীবনে যা ইনকাম করতে পারেনি সেটা আমার 1 মাসের হাত খরচ। তোমার সাহস দেখে তো আমার হাসি পাচ্ছে। তুমি কি বুঝতে পারছো তুমি কার সাথে কথা বলছো? আমার বাবা একজন এমপি। আমি যদি এখন একটা ফোন করি তাহলে কালকে থেকে তোমার এই ভার্সিটির গেটের ভেতরেও ঢুকতে দেওয়া হবে না। তোমার পুরো কেরিয়ার আমি 1 মিনিটে শেষ করে দিতে পারি। ও আচ্ছা, তাহলে তো ব্যাপারটা অনেক সিরিয়াস। কিন্তু একটা প্রশ্ন ছিল, আপনার বাবা তো দেশের জনগণের ভোটে এমপি হয়েছেন, তাই না? মানে আমার বাবা কিংবা ওই রহিম চাচার মতো সাধারণ মানুষেরাই তো তাকে ভোট দিয়ে জিতিয়েছে। তো সেই জনগণের টাকা দিয়ে কেনা দামি কাপড় পরে তাদেরই ছেলেদের সাথে আপনি এমন ব্যবহার করছেন, এটা কি এক ধরনের বিশ্বাসঘাতকতা নয়? এটাকে ইংরেজিতে হিপোক্রিসি বলে, শুনেছেন নিশ্চয়ই। তানভীর এবার সরাসরি রহিম চাচার দিকে ইশারা করলো। ঝুমুর এবার পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। সে জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। কেউ কখনো তার ক্ষমতার উৎস নিয়ে তাকে প্রশ্ন করার সাহস দেখায়নি। ঠিক বলেছিস তানভীর, এক্কেবারে আসল জায়গায় হাত দিচ্ছিস। ইউ, আর কেরিয়ার শেষ করে দেওয়ার ভয় দেখাচ্ছেন? যে ছেলেটা টিউশনি করে নিজের পড়ার খরচ চালায়, তাকে কেরিয়ার শেষ করার ভয় দেখিয়ে কোনো লাভ নেই মিস জোমল। কারণ সে শূন্য থেকে শুরু করতে ভয় পায় না। ভয় তো তাদেরই পাওয়া উচিত যাদের সব কিছুই অন্যের দেওয়া। বাবার ক্ষমতা চলে গেলে আপনার পরিচয়টা কি হবে ভেবে দেখেছেন কখনো? এবার ক্যান্টিনের বেশ কয়েকটা টেবিলের থেকে স্পষ্ট হাসির শব্দ শোনা গেল। সবাই আগ্রহ নিয়ে এই অসম শক্তির লড়াইটা উপভোগ করছে। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে সাধারণের আত্মসম্মান। তোমরা সবাই এর জন্য পস্তাবে, বিশেষ করে তুমি। অবশ্যই পস্তাবে। এখনই তো পস্তাচ্ছি। আপনার মতো একজন জ্ঞানী মানুষের সাথে কথা বলে যে মূল্যবান সময়টা নষ্ট করলাম, সেই সময় হয়তো নিউটনের ফোর্থ ল আবিষ্কার করে ফেলতে পারতাম। যাই হোক, ভালো থাকবেন। আর হ্যাঁ, টেবিলটা কিন্তু আমরা 25 মিনিটের আগে ছাড়ছি না। আপনার সেলফির লাইটিং না হয় আজ একটু খারাপই হোক। মাঝে মাঝে ন্যাচারাল লাইটিংয়েও ছবি তুলতে হয়, তাতে ভেতরের আসল রূপটা বেরিয়ে আসে। তানভীরের শেষ কথাটা ছিল কফিনের শেষ পেরেকের মতো। ঝুমুর আর একটা কথাও বলতে পারল না। অপমানের রাগে তার কান গরম হয়ে গেল। সে তার বান্ধবীদের দিকে একবার তাকালো, যারা বিব্রত হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সে দ্রুত পায়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, যেন এই অপমানজনক পরিবেশ থেকে এক মুহূর্তেই পালিয়ে যেতে চায়। তার দামি ওড়নাটা হাওয়ায় উড়তে থাকলো, যেন তার চূর্ণ বিচূর্ণ অহংকারের পতাকা। ক্যান্টিনের ভেতর তখন তুমুল গুঞ্জন, আর তানভীরদের টেবিলে পিনপতন নীরবতা। সর্বনাশ, তুই এটা কি করলি তানভীর? তুই তো জেনে শুনে বাঘের খাঁচায় হাত দিয়ে দিছস। এখন কি হবো? কি হবে? কিছুই হবে না। শেয়ারাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, খা। আর বাঘ যদি খাঁচা থেকে বেরিয়ে আসে, তখন না হয় সার্কাসের রিংমাস্টার হয়ে যাব। তানভীর নির্বিকারভাবে একটা সিঙ্গারা তুলে মুখে দিল, যেন একটু আগে কিছুই ঘটেনি। কিন্তু সে জানে, এবং ক্যান্টিনে সবাই জানতো, এটা কোনো সাধারণ ঝগড়া ছিল না। এটা ছিল এক অসম লড়াইয়ের সূচনা, যে লড়াইয়ের আজ খুব তাড়াতাড়ি পুরো ক্যাম্পাসকে গ্রাস করতে চলেছে। ঝুমুর প্রায় দৌড়েই ক্যান্টিন থেকে বেরিয়ে আসছিল। তার পেছনে দ্রুত পায়ে আসছিল তার দুই বান্ধবী, মেহেক আর শ্রেয়া। টিএসসিসির চেনা চত্বরটা তার কাছে অচেনা আর অসহ্য লাগছিল। মনে হচ্ছিল চারপাশে প্রত্যেকটা মানুষ তার দিকে তাকিয়ে হাসছে, তার চূর্ণ বিচূর্ণ অহংকার নিয়ে উপহাস করছে। ঝুমুর, দাঁড়া। আরে, এত দ্রুত হাঁটছিস কেন? পড়ে যাবি তো। জাস্ট ইগনোর দ্যাট গায়। ঝুমুর, ও একটা আস্ত ছোট লোক। ওর কথায় পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। চল আমরা গাড়িতে গিয়ে বসি। পাত্তা দেব না মানে? তোরা দেখলি না ও সবার সামনে আমাকে কি পরিমাণ অপমান করলো?
অ্যান্ড ইউ গাইস জাস্ট স্টুড দেয়ার, কেউ একটা কথাও বললি না। আরে আমরা কি বলবো, ছেলেটা তো একটা আস্ত বেয়াদব, ওর সাথে কথা বলাই তো স্টেটাসের বাইরে। ডোন্ট ওয়ারি, তোর বাবা যখন শুনবেন উনি এর ব্যবস্থা নেবেন। বাবার কথা ছাড় তো, আমি নিজেই ওকে দেখে নেব। আমি ওকে এমন শিক্ষা দেবো যে ও জীবনে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও সাহস পাবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঝুমুর রাগে গজগজ করতে করতে লাইব্রেরির পাশে নির্জন রাস্তাটা দিয়ে তাদের গাড়ির পার্কিংয়ের দিকে এগোচ্ছিল। এই রাস্তাটা অন্য গলির চেয়ে একটু বেশি শান্ত। ঠিক তখনই আর্টস ফ্যাকাল্টির দিক থেকে আসা দুজন সিনিয়র ছাত্র তাদের পথ আগলে দাঁড়ালো। এদের নাম আসিফ আর বাপ্পি। ক্যাম্পাসে এদের পরিচয় শুধু সিনিয়র ছাত্র হিসেবে নয়, বরং পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে নতুন ছাত্রদের র্যাগিং করা এবং মেয়েদের উত্ত্যক্ত করার জন্য এরা কুখ্যাত। আরে আরে এমপি সাহেবের রাজকন্যা যে আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছেন, ক্যান্টিনের চা কি আজ পছন্দ হয়নি? শুধু রাজকন্যা বলিস না আসিফ, বল সাক্ষাৎকার হুরপরি, কি রূপ, কি ফিগার, কি চোখ, কি চুল, ইস সল দেখলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। কি ব্যাপার ম্যাডাম, মুখটা এমন থমথমে কেন? কেউ কিছু বলেছে আপনাকে? লোক দুটোর চোখের ভাষা আর কথার ধরন দেখেই ঝুমুরের বান্ধবীরা বিপদের আঁচ পেয়ে গেল। তারা একে অপরের দিকে একবার তাকিয়ে আস্তে আস্তে পিছিয়ে যেতে শুরু করলো। ঝুমুর, আমার আমার একটু লাইব্রেরিতে কাজ ছিল, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঝুমুর, আমারও তো একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা মনে পড়লো। আমরা তো তোর জন্য গাড়িতে ওয়েট করছি, তুই চলে আয়। এক মুহূর্তের মধ্যে শ্রেয়া আর মেহেক প্রায় দৌড়েই সেখান থেকে সরে গেল। ঝুমুর হতবাক হয়ে তার বেস্ট ফ্রেন্ডদের চলে যাওয়া দেখলো। যে বান্ধবীদের নিয়ে তার এত অহংকার, বিপদের প্রথম আঁচ লাগতেই তারা তাকে একা ফেলে পালিয়ে গেল। কি চান আপনারা? রাস্তা ছাড়ুন। চাই তো অনেক কিছুই ম্যাডাম, কিন্তু আপনি কি দিতে পারবেন? সেটাই হলো আসল কথা। শুনলাম আজ ক্যান্টিনে নাকি এক ছোকরা আপনাকে খুব অপমান করেছে। বলেন শুধু একবার ওর হাত পা ভেঙে নীলক্ষেতের ড্রেনে ফেলে দিয়ে আসবো। আরে শুধু হাত পা কেন, ওর পুরো শরীরটা আমরা রিসাইকেল করে দেব। আপনার জন্য তো আমরা জানও দিতে পারি ম্যাডাম, আপনি শুধু একবার ইশারা করে দেখেন। দেখুন, আমার সাথে ঝামেলা করবেন না। আমার বাবাকে সেটা আপনারা ভালো করেই জানেন। এর ফল কিন্তু ভালো হবে না। ওরে বাবা, ভয় দেখাচ্ছেন? আমরা তো আপনার বাবার ছায়াতেই চলি ম্যাডাম। এমপি সাহেব তো আমাদের মাথার উপর আছেন, তাই তো ভাবছি তার মেয়ের একটু সেবা যত্ন করি। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না, শুধু একটু গল্প করতে চাই। চলেন না হাকিম চত্বরে গিয়ে একটু চা খাই। আসিফ এক পা এগিয়ে এসে ঝুমুরের ওড়নার আঁচল ধরার চেষ্টা করলো। ঝুমুর ভয়ে 2 পা পিছিয়ে গেল। তার সারা শরীর ভয়ে কাঁপছিল। তার দামি ফোনটা ব্যাগের ভেতর ভাইব্রেট করছিল, কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে সে ব্যাগ থেকে ফোনটা বের করার সাহসও পাচ্ছিল না। এই মুহূর্তেই তার বাবার পরিচয়, তার সমস্ত ক্ষমতা, তার অহংকার সবকিছুই অর্থহীন মনে হচ্ছিল। এদিকে ক্যান্টিনের ভেতরে তানভীরদের টেবিলে তখন অন্য আলোচনা চলছিল। দোস্ত, আমার মনে হয় কাজটা ঠিক হলো না। মেয়েটা নিগাত বড় কোনো ঝামেলা করবে। করলে করবে, যেমন কুকুর তার তেমনি মুকুর হওয়া উচিত। এত অহংকার কিসের? ওয়াফের টাকায় চলে, এটাই তো ওর একমাত্র যোগ্যতা। তানভীর যা করছে ঠিকই করছে। আরে থাম তোরা, যা হওয়ার হয়ে গেছে, এখন আর এটা নিয়ে ভেবে লাভ নেই। চল বিল দিয়ে উঠে পড়ি। তানভীর উঠতে যাবে, ঠিক তখনই জানালার কাছে দিয়ে তার চোখ পড়ল বাইরের রাস্তায়। সে দেখলো ঝুমুরকে ঘিরে আসিফ আর বাপ্পি দাঁড়িয়ে আছে, এবং ঝুমুরের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কতটা ভীত। ওই দেখ, বলছিলাম না যেমন কুকুর তেমনি মুকুর। এবার বুঝ মজা। অহংকারী মেয়েকে সাইজ করার জন্য ক্যাম্পাসে ওই 2টা পিসি যথেষ্ট। আরে চুপ কর, ওরা তো মেয়েটাকে হ্যারাস করছে, এটা ঠিক না। আমাদের কিছু একটা করা উচিত। কেন? কি করা উচিত? ওই মেয়ে যখন তানভীররে অপমান করছিল তখন
ওর হিউম্যান রাইটস কোথায় ছিল? ওর যা প্রাপ্যতা পাইছে, আমি এর মধ্যে নাই। তানভীর চুপচাপ দৃশ্যটা দেখছিল, তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। ঝুমুরের প্রতি তার রাগ হচ্ছিল ঠিকই, কিন্তু মেয়েটার অসহায় ভীতু মুখটা দেখে তার ভেতরের মানবিকতাটা জেগে উঠেছিল। সে বুঝতে পারছিল ঝুমুরের অহংকারটা ওর একটা বর্ম, কিন্তু এখন সেই বর্মটা খুলে পড়েছে এবং সে একজন সাধারণ ভীত মেয়ে ছাড়া আর কিছুই না। তোরা এখানে বস, আমি আসছি। একা যাস না তানভীর, ওরা কিন্তু ডেঞ্জারাস। চল আমরাও স্যারকে ডেকে আনি। স্যার আস্তে আস্তে যা হওয়ার হয়ে যাবে, তোরা শুধু এখানে ওয়েট কর। তানভীর দ্রুত পায়ে ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। সে সরাসরি আসিফ আর বাপ্পির দিকে এগিয়ে গেল, কিন্তু তার হাঁটার মধ্যে কোনো আগ্রাসন ছিল না। মুখে ছিল তার সেই চিরচেনা হালকা হাসি। আসিফ ভাই, বাপ্পি ভাই, আসসালামু আলাইকুম। আপনারা এখানে? আমি তো পুরো ক্যাম্পাস আপনাদের খুঁজে বেড়াচ্ছি। তুই কে রে? আর আমাদের কি দরকার? আরে ভাই, আমাকে চিনলেন না? আমি তানভীর, পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড ইয়ার। সাত্তার ভাই পাঠালো আমাকে। সাত্তার ভাই এর নাম শুনতেই আসিফ আর বাপ্পির ভাবভঙ্গি কিছুটা বদলে গেল। সাত্তার ছিল তাদের পলিটিক্যাল বড় ভাই, কিন্তু অন্য একটি গ্রুপের নেতা। সাত্তার ভাই, কেন কি হয়েছে? আরে ভাই আর বলবেন না, সাত্তার ভাই আপনাদের ওপর ভীষণ ক্ষেপে আছে। উনি 10 মিনিট ধরে মধুর ক্যান্টিনে আপনাদের জন্য অপেক্ষা করছেন। আপনারা নাকি ওনার ফোন ধরছেন না। উনি তো বলেছিলেন আজকেই নাকি আপনাদের পলিটিক্যাল ক্যারিয়ারের দাফন সম্পন্ন করে দেবেন। কি বলিস এগুলা? সত্তার ভাই কেন ক্ষেপে থাকবে? আমরা তো ওনার কোনো ক্ষতি করিনি। সেটা তো ভাই আমি জানি না, আমি শুধু মেসেজ দিতে এসেছি। তবে একটা কথা ক্যাম্পাসে উঠতে উঠতে কানে আসলো, শুনলাম এমপি সাহেবের কাছ থেকে সাত্তার ভাইয়ের যে কাজটা পাওয়ার কথা ছিল, সেই কাজটা নাকি আসিফ ভাই বাগিয়ে নিয়েছেন। টাকার অ্যামাউন্টটাও নাকি অনেক বড়। সাত্তার ভাই বলছিলেন আসিফ আমার ছোট ভাই হয়ে আমার পেটে লাথি মারলো। তানভীরের কথাটা শোনার সাথে সাথে আসিফ হতভম্ব হয়ে বাপ্পির দিকে তাকালো, কারণ এই ডিলের কথাটা শুধু সে আর বাপ্পিই জানতো। বাপ্পি, এই কথাটা সত্তার ভাইয়ের কানে গেল কিভাবে? আমি তো তোকে ছাড়া আর কাউকে বলিনি। আরে আমি কেন বলতে যাব? আমি কি পাগল নাকি? তুই হয়তো অন্য কাউকে বলেছিস, এখন আমার দোষ চাপাচ্ছিস। হারামজাদা, তুই বলেছিস। আমি জানি তুই সত্তার ভাইয়ের দালালি করিস। আমার ভালো তুই কোনোদিনও চাসনি। আরে আরে ভাই, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন? সমস্যা যাই হোক, সাত্তার ভাইয়ের সামনে গিয়ে মিটিয়ে ফেলুন। উনি তো একা নন, সাথে আরও 10-12 জন পোলাপান নিয়ে বসে আছেন। আপনাদের নাকি আজ বিশেষ দাওয়াত খাওয়াবেন। চল তো বাপ্পি, আজকেই তোর আর সত্তারের দুইটারে হিসাব আমি নেব। আমার হিসাব নিবি? আগে নিজের হিসাবটা তো দে। চল আমিও দেখব তোর কত বড় ক্ষমতা। আসিফ আর বাপ্পি একে অপরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে দ্রুত পায়ে মধুর ক্যান্টিনের দিকে চলে গেল। ঝুমুর স্তব্ধ হয়ে পুরো ঘটনাটা দেখলো। সে বুঝতেই পারলো না কিভাবে তানভীরের কোনো রকম মারামারি বা ঝামেলা ছাড়াই শুধু কথার মারপ্যাচে ক্যাম্পাসের দুজন কুখ্যাত ছেলেকে মুহূর্তের মধ্যেই তাড়িয়ে দিল। রাস্তাটা আবার আগের মতোই শান্ত হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে রইল শুধু ঝুমুর আর তানভীর। ঝুমুর এখনো ভয় আর বিস্ময়ের ঘোরে থেকে বের হতে পারেনি। তানভীর তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সমস্যা নেই, ওরা এখন নিজেদের নিয়েই ব্যস্ত থাকবে, আপনার আর কোনো ভয় নেই। তানভীর চলে যাওয়ার জন্য ঘুরতেই দাঁড়াও, জি কিছু বলবেন? আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন ছিল না। আমি নিজে এদের সামনে নিতে পারতাম। আমি বাবাকে ফোন করতে যাচ্ছিলাম। ও তাই নাকি? সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছিল। আপনার হাত যেভাবে কাঁপছিল তাতে বাবার নাম্বার ডায়াল করতে করতে হয়তো আপনার নাতি নাতনিদেরও ভার্সিটিতে ভর্তির বয়স হয়ে যেত। আর আপনি যেভাবে মনে মনে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন, আমার তো মনে হচ্ছিল পুরো ঢাকা ভার্সিটির ঘুম ভেঙে যাবে। আপনার টেলিপ্যাথিক ক্ষমতা আছে দেখছি। তানভীরের তীক্ষ্ণ এবং ব্যাখ্যাত্মক উত্তরে ঝুমুরের মুখটা আবারও অপমানে লাল হয়ে গেল। সে বুঝতে পারছিল এই ছেলের সাথে কথায় সে কোনোদিনই পারবে না। সে তার শেষ অস্ত্রটা প্রয়োগ করলো। ইউ উইল পে ফর দিস, তানভীর।
দুটো ঘটনার জন্য তুমি পস্তাবে। মার্ক মাই ওয়ার্ডস। অবশ্যই। আমি তো এখন থেকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখছি। কবে পস্তাতে হবে সেই তারিখটা জানলে একটু সুবিধা হতো। আগে থেকে প্রস্তুতি নিতে পারতাম। ভালো থাকবেন মিস অহংকারী। তানভীর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে শীষ দিতে দিতে সেখান থেকে চলে গেল। ঝুমুর একা দাঁড়িয়ে রইল। তার ভেতরে তখন রাগ, অপমান, বিস্ময় আর এক অজানা অনুভূতির ঝড় বইছিল। যে ছেলেটাকে আমি একটু আগেও আমার জীবনের সবচেয়ে বড় শত্রু ভেবেছিলাম, সেই ছেলেই আজকে আমাকে বিপদ থেকে বাঁচালো। কিন্তু বাঁচানোর পর এমনভাবে অপমান করলো যে এর চেয়ে আসিফ বাপ্পির হাতে হেনস্থা হওয়া হয়তো ভালো ছিল। তানভীর যখন ক্যান্টিনে তার টেবিলে ফিরে এলো, শাকিল আর রনি প্রায় লাফিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের চোখে মুখে তখন রাজ্যের বিস্ময় আর উত্তেজনা। দোস্ত, তুই আসলে একটা জিনিয়াস। এটা তুই কি করে করলি? কোনো মারামারি না, কিচ্ছু না, শুধু কথার ভঙ্গিতেই ক্যাম্পাসে দুই মস্তানিকে ভাগিয়ে দিলি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে কি আছে? আমি তো আগেই জানতাম ওর জিহবা জোর, ওর হাতে জোর এসছে অনেক বেশি। কিন্তু দোস্ত, সাত্তার ভাইয়ের নামটা তুই কই পেলি? আর ওই ডিলের গল্প পুরোই তো কেজিএফ সিনেমার স্ক্রিপ্ট মনে হচ্ছিল রে। আরে কিছুই না। সাত্তার ভাইয়ের নামটা ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে কানে আসে। আর ডিলের গল্পটা তো ইনস্ট্যান্ট মাথায় আসলো। ওই দুইটা চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ওরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। তাই টাকা নিয়েই একটা মিথ্যে গল্প বানিয়ে দিলাম। দেখলি না কেমন মাছির মতো টোপ গিলে ফেললো। কিন্তু দোস্ত, এটা রিক্স হয়ে গেল না? পরে যদি আসিফ বা সত্তার ভাই জানতে পারে যে তুই মিথ্যা বলেছিস, তখন তো তোকে ডবল সাইজ করবে। জানবে কিভাবে? আমি তো এমনভাবে বলেছি যেন আমি কিছুই জানি না। বলবো আমিও তো উড়ো খবর শুনেছি। ওরা নিজেদের লোভের কারণে একে অপরকে সন্দেহ করছে। এখানে আমার দোষ কোথায়? চিন্তার কিছু নাই। এই টপিক বাদ দে, চল এবার সত্যি সত্যি ওঠা যাক। ওটার আগে একটা কথা বল, ওই এমপির মেয়েকে বাঁচালি কেন? মেয়েটা তো তোকে কিছুক্ষণ আগেই কেরিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে গেল। ওর যা হচ্ছিল ঠিকই তো হচ্ছিল, তুই এর মাঝে হাত দিতে গেলি কেন? হিরো হতে যায়নি রনি। মেয়েটার ব্যবহার খারাপ হতে পারে, কিন্তু তাই বলে দুটো জানোয়ার ওকে একা পেয়ে হ্যারাস করবে, এটা তো ঠিক না। আমার জায়গায় তুই থাকলেও তো হয়তো এটাই করতি। একটা মেয়ের সম্মান তার অহংকারের চেয়ে অনেক বড়। তানভীর ঠিকই বলেছে, কিন্তু মেয়েটা তো তাকে একটা ধন্যবাদও দিল না, উল্টা তাকে আবার হুমকি দিয়া গেল। কি অকৃতজ্ঞ রে বাবা! ধন্যবাদ দিলে তো ও আর ঝুমুর থাকতো না, শাপলা হয়ে যেত। ওর কাছ থেকে ধন্যবাদ আশা করা আর মরুভূমিতে বরফ পড়ার আশা করা একই জিনিস। বাদে তো ওর কথা। চল হাকিম চত্বরে গিয়ে এক কাপ চা খাই, মাথাটা ধরে গেছে। তিনজন বিল মিটিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। পরন্ত বিকেলে নরম আলো তখন টিএসসিসি চত্বরে ছড়িয়ে পড়েছে। তারা হাকিম চত্বরের দিকে হাঁটতে শুরু করলো। তাদের এই পুরো কথোপকথন, ক্যান্টিনের ভেতরের ঘটনা, বাইরের ঘটনা, সবকিছু ক্যান্টিনের এক কোণায় বসে থাকা একজোড়া স্থির চোখ নিঃশব্দে পর্যবেক্ষণ করছিল। ভদ্রলোকের বয়স 50-এর কোঠায়, পরনে সাধারণ কিন্তু অত্যন্ত রুচিশীল একটি শার্ট আর প্যান্ট। তার সামনে রাখা চায়ের কাপটা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। তার দৃষ্টি স্থির, তীক্ষ্ণ। তানভীরের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি অভিব্যক্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেছিলেন। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু তার চোখ দুটোই বলে দিচ্ছিল তিনি সাধারণ কোনো দর্শক নন। হাকিম চত্বর। দোস্ত, সত্যি করে বলতো, ওই মেয়ের উপর তোর একটু রাগ হয়নি? আমাকে কেউ এতগুলো কথা বললে আমি তো মুখই দেখতাম না, বাঁচানো তো দূরের কথা। রাগ? আরে ওর উপর রাগ করে কি লাভ? ও তো একটা সোনার খাঁচায় বন্দি পাখি। যা শিখেছে, যা দেখেছে সেটাই তো বলছে। ওর কোনো দোষ নেই। দোষ তো ওর পরিবেশের, ওর বাবার ক্ষমতার, যা ওকে বাস্তব পৃথিবীতে দেখাতেই দেয়নি। তোর কথাগুলো মাঝে মাঝে আমার মাথার উপর দিয়ে যায় তানভীর। তুই কি সব সময় সব জিনিসই এত হালকাভাবে নিস? হালকাভাবে না নিলে কি বেঁচে থাকা যায় রে দোস্ত?
এই যে আমরা তিনজন এখানে বসে চা খাচ্ছি, আমাদের কতজনের বাবার এমপি হওয়ার ক্ষমতা আছে? নেই। আমাদের যা আছে তা হলো আমাদের মেধা আর স্বপ্ন। এই দুটোকে হালকাভাবে নিয়ে চলবে না, বাকি সবকিছুই হালকা। ওই তো তোর আবার শুরু হলো তোর ফিলোসফি। স্বপ্নের কথা বললি, তা তোর ওই স্বপ্নের কি খবর? সেই যে কি একটা অনলাইনে বিজনেস খুলবি বলেছিলি। শুধু অনলাইন বিজনেস না রনি, এটা একটা আইডিয়া যেটা পুরো দেশের ই কমার্স সিস্টেমকে বদলে দেবে। আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে গ্রামের একজন সাধারণ কৃষকও তার উৎপাদিত পণ্য সরাসরি শহরের ক্রেতার কাছে বিক্রি করতে পারবে। কোনো মধ্যস্বত্ব ভোগী থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না। আইডিয়াটা তো দারুণ দোস্ত, কিন্তু এর জন্য তো প্রচুর টাকা লাগবে। ইনভেস্টর পাবি কোথায়? টাকাটাই তো আসল সমস্যা, কিন্তু আমি বিশ্বাস করি আইডিয়া যদি ভালো হয় তাহলে টাকা কোনো ব্যাপার না। দেখিস আজ থেকে 5 বছর পর তানভীর নামটা শুধু এই ক্যাম্পাসে না, পুরো বাংলাদেশের মানুষ এক নামে চিনবে। আমি এই দেশের টপ বিলিয়নিয়রদের একজন হব। বিলিনিয়ার দোস্ত, তুই আজ ক্যান্টিনে ওই মেয়ের সাথে কথা বলে আসলেই পাগল হয়ে গেছিস। আগে সেমিস্টার ফাইনালটা তো পাশ কর, তারপর বিলিনিয়ার হওয়ার চিন্তা দেখি। চল, আমাকে এখন উঠতে হবে, টিউশনি যেতে হবে। আমারও একটা কাজ আছে, কিন্তু দোস্ত স্বপ্ন দেখা ভালো, তবে সেটা যেন আকাশ কুসুম পরিকল্পনা না হয়। রিয়ালিটিতে থাকতে শেখ। চলি, পরে কথা হবে। রনি আর শাকিল হাসতে হাসতে উঠে চলে গেল। তাদের হাসিটা ছিল নির্দোষ, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা অবিশ্বাসটা তানভীরের বুকে ধারালো ছুরির মতো বিঁধল। সে জানে তার বন্ধুরা তাকে ভালোবাসে, কিন্তু তার স্বপ্নকে তারা বিশ্বাস করে না। এই একাকিত্বটা তাকে প্রায় তাড়া করে বেড়ায়। একদিন একদিন তোরা ঠিকই বিশ্বাস করবি, যেদিন তোরা আমার কোম্পানিতে চাকরির জন্য সিভি দিবি সেদিন। তানভীর একাই বসে রইল, তার ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসি। সে পকেট থেকে মানিব্যাগটা বের করলো। মানিব্যাগের এক কোণায় ভাঁজ করে রাখা একটা পুরনো বিবর্ণ ছবি, একটা ছোট মেয়ের ছবি। তানভীর ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তেই ক্যান্টিন থেকে সেই রহস্যময় ভদ্রলোক বেরিয়ে এলেন। তিনি একবার আর চোখে তানভীরের দিকে তাকালেন, তারপর পকেট থেকে তার ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করলেন। হ্যালো, আমি মির্জা বলছি। হ্যাঁ, আমি তোকে খুঁজে পেয়েছি। আমাদের এতদিনের অপেক্ষা হয়তো শেষ হতে চলেছে। ছেলেটার নাম তানভীর, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম তার চেয়েও বেশি। ওর চোখে আমি শুধু আগুন দেখিনি, দেখেছি পুরো পৃথিবী, পুরো দিনের সততা আর বুদ্ধির ঝলক। তুমি এক কাজ করো, ওর সম্পর্কে সমস্ত তথ্য আমাকে জোগাড় করে দাও। ওর পরিবার, ওর অতীত, ওর বর্তমান, এভরিথিং। আই ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট হিম। হ্যাঁ, আমাদের প্ল্যানটা এবার শুরু করার সময় হয়ে গিয়েছে। ভদ্রলোক ফোনটা কেটে দিলেন। তার মুখে প্রথমবারের মতো একটা হালকা রহস্যময় হাসির রেখা ফুটে উঠল। তিনি একটা কালো সেডান গাড়িতে উঠে বসলেন এবং গাড়িটা শাহবাগের দিকে মিলিয়ে গেলেন। তানভীর তখনও জানে না, তার অজান্তেই তার জীবনের সবচেয়ে বড় খেলাটা শুরু হয়ে গেছে। সে জানে না একজোড়া রহস্যময় চোখ এখন থেকে তার প্রতিটি পদক্ষেপে অনুসরণ করবে। এই চোখ দুটো কি তার জন্য আশীর্বাদ, নাকি তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে চলেছে? সেই উত্তরটা শুধু সময় বলতে পারবে। দুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির 3 তলায় পরিবেশটা অন্যরকম। উঁচু সিলিং, সারি সারি কাঠের সেলফ, হাজার হাজার বইয়ের গন্ধ আর ছাত্রছাত্রীদের নির্দিষ্ট মনোযোগ, সব কিছু মিলে একটা গম্ভীর কিন্তু পবিত্র আবহাওয়া তৈরি করে রেখেছে। ঝুমুর ঠিক সেই পরিবেশের সাথেই নিজেকে মানিয়ে নিয়েছে। ক্যান্টিনের সেই অপমানজনক ঘটনার পর সে সিদ্ধান্ত নিয়েছে ছেলেটাকে শুধু ক্ষমতার জোরে নয়, যোগ্যতার জোরেও হারাতে হবে। প্রফেসর তারিকুর রহমানের দেওয়া টার্ন পেপারের টপিকটা ক্যাম্পাসের সবচেয়ে কঠিন টপিকগুলোর একটা, আর এই পেপারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রেফারেন্স বই হলো গ্রেগরি ম্যানকিউয়ের প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্স এর গ্লোবাল এডিশন।
পুরো লাইব্রেরিতেই এই বইয়ের মাত্র একটি কপি আছে। এটা খুঁজে বের করা এবং পড়াটা ঝুমুরের জন্য এখন একটা ঈগল লড়াই। ঝুমুর নিঃশব্দে সেলফের নাম্বারগুলো দেখতে দেখতে বলে, E407, E408 এখানেই কোথাও থাকার কথা। আজ এই বইটা আমার লাগবেই। ওই ছেলেটা ভাবেটা কি নিজেকে? ও আমাকে ক্লাস শেখাবে? আমি ওকে দেখিয়ে দেব ক্লাস কাকে বলে। এই পেপারটা আমি এমনভাবে প্রেজেন্ট করব যে পুরো ডিপার্টমেন্ট আমার দিকে তাকিয়ে থাকবে। অ্যান্ড হি উইল নো দিস প্লেস। অন্যদিকে লাইব্রেরির জন্য একটি করিডোর দিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে আমি। আমার বন্ধুরা জানে আমি আড্ডাবাজ কমেডিয়ান, কিন্তু খুব কম মানুষই জানে পড়াশোনার প্রতি আমার মনোযোগ কতটা গভীর। আমি সবসময় নীরবে লোকচক্ষুর আড়ালে নিজের কাজটা করতে পছন্দ করি। কাকতালীয়ভাবে আমারও আজ একই বই প্রয়োজন। তানভীর লাইব্রেরিয়ানকে দেওয়া স্লিপটার দিকে তাকিয়ে বলে, প্রিন্সিপালস অব ম্যাক্রোইকোনমিক্স, সেলফ E408, একটাই কপি পেতেই হবে। এই বইটা ছাড়া কালকের প্রেজেন্টেশনটা জমবে না, আর প্রেজেন্টেশনটা ভালো হওয়া দরকার। স্কলারশিপের জন্য এটা খুব জরুরি। দুজনেই দুটো ভিন্ন দিক থেকে এই একই সেলফির সামনে এসে দাঁড়ালো। সেলফির এই শাড়িটা একটু ভেতরের দিকে হওয়ায় জায়গাটা বেশ নির্জন। ঝুমুর নিচু হয়ে নিচের তাকের বইগুলো দেখছিল। তানভীর ঠিক তার কয়েক হাত দূরে দাঁড়িয়ে ওপরের তাকটা দেখছিল। কেউ প্রথমে অন্যজনকে খেয়াল করেনি। হঠাৎ ঝুমুরের চোখ আটকে গেল। ঠিক তাই, সেলফের একেবারে কোনায় দুটো মোটা বইয়ের মাঝখানে চাপা পড়ে আছে ম্যানকিউ এর সেই বিখ্যাত বইটা। তার মুখে একটা বিজয়ের হাসি ফুটে উঠল। ঠিক একই মুহূর্তে ওপর থেকে তানভীরের চোখও পড়ল বইটার ওপর। দুজনের প্রায় একসাথে বইটার দিকে হাত বাড়ালো। ঝুমুরের নরম ফর্সা আঙুলগুলো যে মুহূর্তে বইটার শক্ত মলার স্পর্শ করলো, ঠিক সেই একই মুহূর্তে তানভীরের লম্বা পুরুষালী আঙুলগুলো এসে পড়ল সরাসরি ঝুমুরের হাতের উপর। এক মুহূর্তের জন্য সবকিছু যেন থেমে গেল। লাইব্রেরির সমস্ত নীরবতা যেন তাদের দুজনের নিঃশ্বাসের শব্দে এসে জমা হলো। এটা কোনো সাধারণ স্পর্শ ছিল না, এটা ছিল অপ্রত্যাশিত বিদ্যুতের ঝটকার মতো। ঝুমুর চমকে তানভীরের দিকে তাকালো। তার শ্যামলা হাতের উষ্ণতা, তার আঙুলের নিচের হালকা কড়া, সব কিছুই ঝুমুরের ভেতরে এক অদ্ভুত অচেনা অনুভূতির জন্ম দিচ্ছিল, যা রাগের চেয়েও তীব্র, ঘৃণার চেয়েও জটিল। তার সারা শরীর যেন একটা কাঁপুনি দিয়ে গেল। ঘোরটা প্রথম ভাঙল ঝুমুরেরই। সে তানভীরের হাতটা সরিয়ে দিয়ে শুধু বইটা ধরার চেষ্টা করলো, কিন্তু তানভীরও ততক্ষণে বাস্তবে ফিরে এসেছে। সেও বইটা ছাড়ল না। শুরু হলো এক অদ্ভুত নীরব যুদ্ধ। এটা আমার। না, এটা আমার। ঝুমুর বইটা নিজের দিকে টানার চেষ্টা করলো। তার চোখে মুখে ফুটে উঠল তীব্র বিরক্তি আর অধিকারের ছাপ। সে আঙুল তুলে নিজের দিকে ইশারা করলো, বোঝাতে চাইলো, আমি এটা আগে দেখেছি। তানভীর বইটা নিজের দিকে টেনে নিল। তারপর নিজের চোখের দিকে ইশারা করে মাথা নাড়ল, বোঝাতে চাইলো, তোমার দেখার মধ্যে ভুল আছে, আমি আগে দেখেছি। তুমি জানো আমি কে? এক্ষুনি এটা আমায় দিয়ে দাও, নইলে খুব খারাপ হয়ে যাবে। আপনি যেই হন না কেন, বইটা তো আমিই পেয়েছি, এখন আর কি করার আছে? ঝুমুর তার পার্স থেকে একটা কলম বের করে একটা কাগজে দ্রুত কিছু একটা লিখলো। এই বইটা আমার পেপারের জন্য খুবই জরুরি, আমাকে এটা নিতে দিন। তানভীর কাগজটা দেখে হাসলো। তারপর সেও কলম দিয়ে তার নিচে লিখলো, আমাকেও কি লাইব্রেরিতে ফুচকা বানানোর রেসিপি খোঁজার জন্য আসতে দেখেছেন? আমারও এটা জরুরি। ঝুমুর লেখাটা পড়ে তার মুখ রাগে লাল হয়ে গেল। সে কাগজটা পাকিয়ে ফেলতে গিয়েও নিজেকে সামলে নিল, কারণ লাইব্রেরিতে শব্দ করা নিষেধ। তাদের এই ইশারার যুদ্ধ আর নিঃশব্দ খুনসুটি যখন চরমে, তখনই তাদের পেছনে একটা ভারী গলার স্বর শোনা গেল। এখানে কি হচ্ছে? বাতেন সাহেব, এই লাইব্রেরির সবচেয়ে কড়া এবং প্রবীণ লাইব্রেরিয়ান।
তার বাজ পাখির মতো চোখকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। তানভীর আর ঝুমুর দুজনেই চমকে গিয়ে তার দিকে তাকালো। তাদের দুজনের হাত তখনও বইটার উপর। স্যার, আমি এই বইটা ইউজ করতে চাই। স্যার, বইটা আমারও লাগবে। বইটা আগে দেখি। তারা অনিচ্ছা সত্ত্বেও বইটা বাতেন সাহেবের হাতে দিল। তিনি বইয়ের প্রথম পাতাটা উল্টে দেখে কপালে ভাঁজ ফেললেন। এই বই তো লাইব্রেরির বাইরে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটা সেন্ট্রাল লাইব্রেরির একমাত্র রেফারেন্স কপি। তোমরা কি বইয়ের উপরে লাগানো লাল স্টিকারটা দেখোনি? কিন্তু স্যার, আমার এটা খুব দরকার। স্যার, আমারও। দরকার হলে লাইব্রেরিতে বসে পড়তে হবে। নিয়ম সবার জন্য সমান, সে এমপির মেয়ে হোক আর সাধারণ ছাত্রই হোক। যাও, রিডিং রুমে গিয়ে বসো। আর লাইব্রেরির ভেতরে দ্বিতীয়বার যদি কোনো রকম গোলমাল দেখি, তাহলে দুজনের কার্ড আমি 1 মাসের জন্য সাসপেন্ড করে দেবো। বাতেন সাহেবের কথায় আর কোনো তর্কের সুযোগ ছিল না। তিনি বইটা কাউন্টারে রেখে দিয়ে নিজের কাজে চলে গেলেন। ঝুমুর আর তানভীর অসহায়ভাবে একে অপরের দিকে তাকালো। তাদের দুজনেরই পরিকল্পনা ভেস্তে গেছে। এখন একটাই উপায়, একসাথে একই টেবিলে বসে বইটা পড়া। ঝুমুর তীব্র বিরক্তি নিয়ে একটা খালি টেবিলের দিকে এগিয়ে গেল। তানভীরও একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে অনুসরণ করলো। বিশাল একটা টেবিলে দুটো বিপরীত প্রান্তে দুজন বসলো। ঝুমুর বইটা এনে ঠিক টেবিলের মাঝখানে রাখলো, যেন এটা কোনো বই নয়, ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। তোমার জন্য এটা হলো। তুমি যদি মাঝখানে না আসতে, আমি এতক্ষণে বইটা নিয়ে চলে যেতে পারতাম। বাহ, দোষটা আমার হয়ে গেল। আপনি যে সুপারম্যানের গতিতে বইয়ের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটা তো আর দেখলেন না। আর লাইব্রেরিয়ান তো নিয়মটাই বলেছেন, নাকি আপনার বাবার ক্ষমতা দিয়ে লাইব্রেরির নিয়মও বদলে ফেলবেন? শাট আপ, জাস্ট শাট আপ। একটা কথাও বলবে না। তোমার সাথে এক টেবিলে বসাটাও আমার জন্য অপমানজনক। অপমানটা তাহলে শেয়ার হয়ে গেল, কারণ আমারও আপনার মতো একজন অহংকারী মেয়ের পাশে বসে জ্ঞান অর্জন করতে বিন্দুমাত্র আগ্রহ নেই। এরপর টেবিলে নেমে এলো এক অস্বস্তিকর থমথমে নীরবতা। তারা দুজনেই বইটা পড়ার চেষ্টা করছে, কিন্তু মনোযোগ দিতে পারছে না। তাদের দুজনের মাথায় তখন বইয়ের চেয়েও বেশি ঘুরছে একে অপরের উপস্থিতি। একটু আগের সেই অপ্রত্যাশিত স্পর্শের অনুভূতিটা তখনও তাদের দুজনের স্নায়ুতন্ত্রে রয়ে গেছে। এই নীরবতাই যেন তাদের অসমাপ্ত লড়াইয়ের নতুন অধ্যায়ের সূচনা করছিল। লাইব্রেরির ভেতরের ঘড়িতে কাঁটায় কাঁটায় বিকেল 5টা বাজে। বাইরের আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছে, কিন্তু রিডিং রুমের ভেতরের থমথমে পরিবেশটা বদলায়নি। ঝুমুর আর তানভীর তখনও সেই বিশাল টেবিলের দুই প্রান্তে বসে, মাঝখানে রাখা প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স বইটা যেন এক নীরব সাক্ষী। ঝুমুর বইয়ের পাতায় চোখ রাখলেও তার মন ছিল অন্য কোথাও। তানভীরের উপস্থিতি তাকে এতটাই অস্বস্তিতে ফেলেছিল যে সে একটা লাইনও ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না। ঠিক তখনই তার ভ্যানিটি ব্যাগের ভেতরে রাখা আইফোনটা মৃদু ভাইব্রেশন কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে বাবার পিএ করিম চাচার নাম্বারটা দেখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। এখন আবার কি হলো? সে ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রেখে দিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনটা আবারও বেজে উঠল। ঝুমুরের কপালে বিরক্তির রেখাগুলো গভীর হলো। সে কলটা কেটে দিল, কিন্তু করিম চাচা নাছোড়বান্দা। তৃতীয়বার ফোন আসতেই ঝুমুর প্রায় লাফিয়ে উঠে দাঁড়ালো এবং দ্রুত পায়ে রিডিং রুমের বাইরে করিডোরের দিকে চলে গেল। তার এই অস্থিরতা তানভীরের চোখ এড়ালো না। কি হয়েছে করিম চাচা? আমি লাইব্রেরিতে পড়াশোনা করছি, এতবার ফোন করছো কেন? আপামনি, সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য, কিন্তু স্যার আপনার সাথে জরুরি কথা বলতে চান। উনি কনফারেন্স রুমে মিটিংয়ে আছেন, তাই আমাকে ফোন করতে বললেন। বাবা আমার সাথে কথা বলতে চাই? কি এমন জরুরি কথা? গত 3 দিন ধরে তো তার আমাকে একবারও ফোন করার সময় হয়নি। আজ হঠাৎ কি মনে পড়লো? আপামনি রাগ করেন না, স্যার তো দেশের কাজে অনেক ব্যস্ত থাকেন,
উনি জানতে চাইলেন ভার্সিটিতে 2 দিন আগে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা। টিএসসিতে নাকি কি একটা ঝামেলা হয়েছে। ও, তাহলে এই ব্যাপার। খবর এর মধ্যেই বাবার কানে পৌঁছে গেছে, তাই তো? আর বাবা নিজে ফোন না করে আপনাকে দিয়ে ফোন করিয়েছে, যেন তার মহান দায়িত্ববোধটা প্রকাশ পায়, তাই না? আপা, আপনি ভুল বুঝতেছেন। স্যার আপনার জন্য অনেক চিন্তা করেন। চিন্তা? বাহ, কি সুন্দর শব্দ! যে বাবা তার মেয়ের জন্মদিনের তারিখটা মনে রাখার জন্য আপনাকে দিয়ে রিমাইন্ডার সেট করায়, সে আমার জন্য চিন্তা করে। যে বাবা জানে না তার মেয়ে কোন সাবজেক্টে অনার্স করছে, সে আমার জন্য চিন্তা করে। করিম চাচা, বাবাকে গিয়ে বলবে আমার কোনো সমস্যা হয়নি, আর যদি হয়েও থাকে সেটা সমাধান করার মতো ক্ষমতা আমার নিজের আছে। তার সাহায্যের কোনো প্রয়োজন আমার নেই। আর নেক্সট টাইম আমাকে ফোন না করে আগে একটা মেসেজ করবে। আমি ফ্রি থাকলে নিজেই কল ব্যাক করব। ঝুমুর এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফোনটা কেটে দিল। সে করিডোরে গ্রিলটা শক্ত করে ধরে বাইরে তাকিয়ে রইল। তার চোখ দুটো ছলছল করছে, কিন্তু সে কাঁদবে না। কান্না করাটা দুর্বলতার লক্ষণ। তার বাবার শেখানো প্রথম কথাই এটা। তার সুন্দর দামি পোশাকের আড়ালে লুকিয়ে থাকা গভীর একাকিত্ব আর অভিমানের ছাপটা তখন স্পষ্ট। টেবিলের অপর প্রান্তে বসে তানভীর বইয়ের দিকে তাকিয়ে থাকলেও তার কান ছিল করিডোরের দিকে। ঝুমুরের চাপা কান্নার মতো শোনানোর রাগী কথাগুলো তার কানে এসে বিঁধছিল। তাহলে রাজকন্যার জীবনেও কষ্ট আছে? ভাবতে অবাক লাগছে। যার বাবা এত বড় এমপি, তারও তাহলে বাবার সঙ্গ পাওয়ার জন্য এমন আফসোস করতে হয়। অদ্ভুত। ঝুমুরের ভেতরের এই একাকিত্বটা দেখতে দেখতে তানভীরের নিজের বাবার কথা মনে পড়ে গেল। তার বাবা হাসিব চৌধুরী ছিলেন মফস্বলের এক আদর্শবান স্কুল শিক্ষক। সততাই ছিল যার জীবনের একমাত্র সম্পদ। তানভীরের স্মৃতিচারণ ফ্ল্যাশব্যাক। ছোট তানভীর বলে, বাবা, আমাদের ক্লাসের সব বন্ধুদের নতুন নতুন খেলনা আছে, আমার কেন নেই? তুমি আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবে না? হাসিব চৌধুরী তানভীরের মাথায় হাত বুলিয়ে বিষণ্ণ হেসে বললেন, শোনো বাবা, খেলনা দিয়ে তো শুধু খেলা যায়, তাই না? কিন্তু আমি তোমাকে এখন একটা জিনিস দেব, যা দিয়ে তুমি পুরো পৃথিবীটাকে খেলতে পারবে। সেটা হলো জ্ঞান। বই পড়ো বাবা, যত বেশি বই পড়বে তোমার কল্পনার জগৎ তত বাড়বে। তখন দেখবে হাজারটা রিমোট কন্ট্রোলের গাড়ি তোমার মাথার ভেতরেই ঘুরছে। শুনছো, স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এসেছিলেন আজ। তিনি বলছিলেন ফাইনাল পরীক্ষায় তার ছেলেকে যদি আপনি ফার্স্ট করে দেন, তাহলে আপনার প্রমোশনের ব্যাপারটা তিনি দেখবেন। এটা তুমি আমাকে কি বলছো সাইলা? তুমি জানো না আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। যে ছেলেটা ফার্স্ট হওয়ার যোগ্য সেই ফার্স্ট হবে। এর জন্য যদি আমার প্রমোশন আটকে যায় তো যাবে। আমি আমার ছাত্রদের সাথে বেইমানি করতে পারবো না। বাবা, তুমি সারা জীবন শুধু নীতি আর আদর্শ নিয়ে চললে, বিনিময়ে কি পেলে? অপমান, বঞ্চনা আর দারিদ্রতা। তোমার সৎ থাকার কারণেই আজ আমাদের এত সংগ্রাম। কিন্তু আমি তোমার মতো হব না বাবা। আমি সৎ থাকবো, কিন্তু তোমার মতো দুর্বল থাকবো না। আমি এত বড় হব, এত ক্ষমতা আমার হবে যে কোনো প্রেসিডেন্ট বা এমপি আমার পথ আটকাতে পারবে না। তানভীরের চোখে দুটো দৃঢ় প্রতিজ্ঞায় জ্বলে উঠল। তার বাবার সংগ্রাম তাকে কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সে ঝুমুরের মতো বাবার ক্ষমতা পেয়ে বড় হয়নি, সে বড় হয়েছে বাবার সততার কষ্ট দেখে। আর এটাই তাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। কিছুক্ষণ পর ঝুমুর করিডোর থেকে ফিরে এলো। তার মুখটা স্বাভাবিক করার অপ্রাণ চেষ্টা সত্ত্বেও তার ভেতরের ঝড়টা তানভীর পড়তে পারছিল। সে চুপচাপ এসে নিজের চেয়ারে বসলো, বইটা নিজের দিকে টেনে নিয়ে শীতল গলায় বলে, আমার এই চ্যাপ্টারটা পড়তে হবে, তুমি অন্য কোনো বই নিয়ে বসতে পারো। দুঃখিত, কিন্তু আমারও এই চ্যাপ্টারটাই পড়তে হবে। প্রেজেন্টেশনটা কালকে। তাহলে অপেক্ষা করো, আমার শেষ না হওয়া পর্যন্ত তুমি এই বইটা ধরতে পারবে না।
লাইব্রেরিয়ান কিন্তু বলে গেছেন বইটা শেয়ার করে পড়ার জন্য। আপনার একার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দিয়ে যায়নি। তাদের মধ্যে যখন আবার একটা নীরব যুদ্ধ শুরু হতে যাচ্ছে, ঠিক তখনই ঝুমুরের ফোনটা আবারও বেজে উঠল। এবার স্ক্রিনে তার বান্ধবী জিয়ার নাম। হ্যালো। ঝুমুর, সর্বনাশ হয়ে গেছে। তুই কোথায়? লাইব্রেরিতে। কেন, কি হয়েছে? এমনভাবে কথা বলছিস কেন? আমি মাত্রই ডিপার্টমেন্ট থেকে শুনলাম তোর বাবা নাকি ভার্সিটির ভিপি স্যারকে সরাসরি ফোন করেছিলেন ক্যান্টিনের ওই ঘটনার জন্য। ওই ছেলেটাকে, মানে ওই যে তানবীর নামের ছেলেটাকে ভার্সিটি থেকে পার্মানেন্টলি এক্সপেল করার জন্য মারাত্মক চাপ দিয়েছেন। সে শ্রেয়ার কথাটা শোনার সাথে সাথে ঝুমুর বুকের ভেতরটা ধক করে উঠল। সে চমকে একবার তার সামনে বসা তানভীরের দিকে তাকালো। তানভীর বইয়ের দিকে তাকিয়ে আছে, সে কিছুই শোনেনি। হোয়াট? বাবা এটা করেছে? কিন্তু আমি তো বাবাকে কিছু বলিনি। আরে তোর বলার কি দরকার? খবর তো বাতাসের আগেই ছড়াই। ভিপি স্যার নাকি প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু তোর বাবা এমনভাবে পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করেছেন যে এখন ডিসিপ্লিনারি কমিটি মিটিংয়ে বসতে বাধ্য হচ্ছে। কালকের মধ্যেই হয়তো ছেলেটার এক্সপেল লেটার বেরিয়ে যাবে। ফোনটা রেখে দিয়ে ঝুমু স্তব্ধ হয়ে বসে রইল। খবরটা শোনার পর তার প্রথমে একটু ভালো লাগা কাজ করলো। মনে হলো ঠিকই তো আছে, ছেলেটা তার সাথে যা করেছে তার এটাই শাস্তি হওয়া উচিত। কিন্তু পরক্ষণেই তার মনের ভেতরটা কেমন যেন খচখচ করতে শুরু করলো। এক্সপ্লেন পার্মানেন্টলি? তার মানে ছেলেটার পুরো শিক্ষা জীবনটাই শেষ হয়ে যাবে? আমি তো চেয়েছিলাম ও আমার কাছে ক্ষমা চাক, ওর ভুলটা বুঝতে পারুক, কিন্তু তাই বলে ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক, এটা তো আমি চাইনি। এটা এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? সে আর চোখে আবার তানভীরের দিকে তাকালো। ছেলেটা গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে। তার সাধারণ পোশাক, তার শান্ত মুখ আর আত্মবিশ্বাসী চোখের দৃষ্টি, সব কিছু মিলিয়ে ঝুমুরের মনে এক অজানা দ্বন্দ্ব তৈরি হলো। যে ছেলেটা একটু আগে তাকে বিপদ থেকে বাঁচালো, তারই জীবনটা এখন তার বাবার ক্ষমতার কারণে শেষ হয়ে যেতে বসেছে। না, এটা ঠিক হচ্ছে না। আমি রাগ করতে পারি, আমি ওকে অপমান করতে পারি, কিন্তু ওর ভবিষ্যৎ নষ্ট করার অধিকার আমার নেই। বাবা যা করেছে সেটার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। আমাকে কিছু একটা করতে হবে, আমাকে এটা আটকাতে হবে। ঝুমু দ্রুত তার বইপত্র গোছাতে শুরু করলো। তার ভেতরে এক নতুন অস্থিরতা কাজ করছিল। এই প্রথমবার সে তার বাবার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবছিল। কি ব্যাপার, প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি? আমার কাজ আছে, আমাকে এখন যেতে হবে। ঝুমুর আর কোনো কথা না বলে প্রায় দৌড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। তানভীর অবাক হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না হঠাৎ করে মেয়েটার কি হলো, কিন্তু সে এটা বুঝতে পারছিল যে একটা নতুন ঝড় ধেয়ে আসছে, যে ঝড়ের কেন্দ্রে রয়েছে সে নিজে। লাইব্রেরি থেকে বেরিয়ে তানভীরের মনটা বেশ ভারাক্রান্ত লাগছিল। ঝুমুরের হঠাৎ করে ওভাবে চলে যাওয়াটা তার মনে নানান প্রশ্ন জন্ম দিয়েছে। সন্ধ্যা নেমে আসছে। শাহবাগের মোড়ে গাড়ির হেডলাইটের আলো আর মানুষের কোলাহলে এক ব্যস্ততম পরিবেশ। সে ধীর পায়ে টিএসসিসির দিকে হাঁটছিল। আজকের প্রেজেন্টেশনের নোটগুলো মনে মনে আরেকবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই তার পকেটে থাকা সাধারণ স্মার্টফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা তার কাছে সম্পূর্ণ অজানা। সাধারণত অজানা নাম্বার থেকে আসা কল তানভীর এড়িয়ে চলে, কিন্তু আজ কেন যেন কলটা রিসিভ করতে ইচ্ছা করলো। হ্যালো, কে বলছেন? তানভীর চৌধুরী বলছেন? জি বলছি, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। গত 2 দিন যাবৎ আপনার কার্যকলাপ আমি বেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করছি মিস্টার চৌধুরী। মানে কি বলতে চাইছেন আপনি? কে আপনি? আর আমার কার্যকলাপ লক্ষ্য করারই বা কি আছে? পরিচয় দেওয়ার সময় এখনো আসেনি, শুধু একটু জেনে রাখুন আমি এমন একজন মানুষ যে জুহুরির মতন সঠিক জহর চিনতে ভুল করি না। 2 দিন আগে ক্যান্টিনে আপনি যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন এবং সেদিন আবার লাইব্রেরির সামনে যেভাবে
কোনো রকম সহিষ্ণুতায় না গিয়েই দুজন সন্ত্রাসীকে বুদ্ধির জোরে তাড়িয়ে দিয়েছেন। তা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। আপনি আপনি এসব জানলেন কিভাবে? আপনি কি আমাকে ফলো করছেন? ফলো করা শব্দটা ঠিক নয়, বলুন পর্যবেক্ষণ করছি। আপনার মতন প্রতিভা রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য নয় মিস্টার চৌধুরী, আপনার মতন মানুষের ঠিক জায়গায় থাকা উচিত। দেখুন, আমি আপনার সব হেয়ালি বুঝতে পারছি না। আপনি যদি আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ হয়ে থাকেন এবং আমার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করেন, তাহলে বলে রাখছি আমি এখন একদমই ভালো মুডে নেই। এটা কোনো প্র্যাঙ্ক না তানভীর, এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোন কল হতে চলেছে। আমি আপনাকে একটি চাকরির প্রস্তাব দিতে চাই। চাকরি? কিসের চাকরি? আমি তো এখনো আমার পড়াশোনাই শেষ করিনি, আর আমি কোথাও এখনো সিভিও ড্রপ করিনি। আপনার মতন মানুষের সিভির প্রয়োজন হয় না, তাদের কাজই তাদের কাছে কথা বলে। প্রস্তাবটা হলো আমাদের কোম্পানিতে হেড অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং পদের জন্য। আপনার মাসিক বেতন শুরু হবে 5 লক্ষ টাকা থেকে, সাথে কোম্পানির গাড়ি, বাড়ি সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই। প্রস্তাবটা শোনার পর তানভীরের মনে হলো তার কানের ভেতরে হয়তো কোনো সমস্যা হচ্ছে। সে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। শাহবাগের সমস্ত কোলাহল যেন তার কান থেকে হারিয়ে গেছে। 5 লক্ষ টাকা? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? হেড অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং? আমি একজন ভার্সিটির ছাত্র। আপনি নিশ্চয়ই ভুল নম্বরে ফোন করেছেন। আমি কখনো ভুল করি না তানভীর, আমি জানি আমি কার সাথে কথা বলছি। আপনার বয়স, আপনার শিক্ষাগত যোগ্যতা, এগুলো আমার কাছে কোনো বিষয় না। আমার যা প্রয়োজন তা হলো একটা তীক্ষ্ণ মস্তিষ্ক, সাহস আর যে কোনো পরিস্থিতি সামলানোর ক্ষমতা, আর এই সবগুলোই আপনার মধ্যে বিদ্যমান। দেখুন, আমি জানি না আপনি কে বা আপনার উদ্দেশ্য কী, কিন্তু আপনার এই প্রস্তাবটা আমার কাছে একেবারেই অবিশ্বাস্য এবং অবাস্তব মনে হচ্ছে। হয় আপনি কোনো প্রতারক চক্রের সদস্য, অথবা আপনি সত্যি পাগল। আপনার সন্দেহটাই হওয়া স্বাভাবিক, কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমি চাই আপনি নিজে এসে সব কিছু যাচাই করে দেখুন। কাল সকাল ঠিক 10টায় গুলশান 2 এর মির্জা টাওয়ারের টপ ফ্লোরে চলে আসবেন। রিসেপশনে শুধু আপনার নামটা বলবেন, বাকি ব্যবস্থা তারাই করে দেবে। মির্জা টাওয়ার? ওটা তো দেশের টপ কর্পোরেট হেডকোয়ার্টারগুলোর একটা। আপনি আমাকে সেখানে যেতে বলছেন? হ্যাঁ, সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার। আপনি যদি মনে করেন আপনার জীবনটা টিউশনি করে আর বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিয়ে কাটিয়ে দেবেন, তাহলে এই কলটা একটা ভুল নাম্বার ভেবে ভুলে যেতে পারেন। আর যদি মনে করেন আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য একটা সুযোগ আপনি ডিজার্ভ করেন, তাহলে কাল সকালে আপনার জন্য আমার অফিসের দরজা খোলা থাকবে। আমি আপনার জন্য অপেক্ষা করব তানভীর। ফোনের লাইনটা কেটে গেল। তানভীর কয়েক মুহূর্ত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই লোক? সে কিভাবে আমার সম্পর্কে এত কিছু জানে? এই প্রস্তাবটা কি সত্যি, নাকি এটা আমাকে ফাঁসানোর জন্য কোনো ভয়ঙ্কর ফাঁদ? এদিকে ঝুমুরের বাড়ির স্টাডি রুম, ধানমন্ডির লেকের ধারে বিশাল 3তলা বাড়িটা দেখতে যতটা শান্ত, ভেতরের পরিবেশটা ততটাই অশান্ত। ঝুমুর তার বিলাসবহুল স্টাডি রুমে অস্থিরভাবে পায়চারি করছিল। লাইব্রেরি থেকে বেরিয়ে এসে তার বাবাকে বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তার পিএ করিম চাচা ফোন ধরে জানিয়েছেন যে স্যার মিটিংয়ে ব্যস্ত আছেন। সে আবারও বাবাকে ফোন করতে করতে বলেন, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, দেশের সব কাজ যেন আমার বাবা একাই করে। নিজের মেয়ের সাথে 5টা মিনিট কথা বলারও সময় তার নেই, অথচ ভার্সিটির বিসিকে ফোন করে হুমকি দেওয়ার মতো ফালতু সময় তার ঠিকই আছে। অবশেষে প্রায় 10 বার চেষ্টার পর তার বাবা ফোনটা ধরলেন। হ্যালো ঝুমুর, কি হয়েছে? কদিন তো বললো তুই বারবার ফোন করছিস, সব কিছু ঠিক আছে তো? না বাবা, কিছু ঠিক নেই। আমি তোমার সাথে একটা জরুরি কথা বলতে চাই। জরুরি কথা? দেখ মা, আমি এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত। তুই যা বলার করিমকে বল, আমি পরে শুনে নেব। না, আমি করিম চাচাকে কিছু বলবো না। কথাটা
আমাকে তোমার সাথেই বলতে হবে। বাবা প্লিজ, জাস্ট 2 মিনিট। আমি শুনেছি তুমি নাকি ভার্সিটির ভিসিকে ফোন করে ক্যান্টিনের ওই ছেলেটাকে এক্সপ্লে করার জন্য চাপ দিয়েছো। ও এই ব্যাপার, হ্যাঁ দিয়েছি তো, খুব ভালো করেছি। আমার মেয়ের দিকে চোখ তুলে তাকানো সাহস হয় কি করে? ওর মতো একটা সাধারণ ছেলের আমি তো বিসিকে বলেছি শুধু এক্সপেল নয়, ওর নামে যেন একটা পুলিশ কেসও ফাইল করা হয়। এমন শিক্ষা দেব যে ওর 14 গোষ্ঠীও মনে রাখবে। বাবা তুমি এটা কি বলছো? তুমি এটা করতে পারো না। ও আমাকে ক্যান্টিনে অপমান করেছে ঠিকই, কিন্তু পরে ওই আমাকে একটা বিপদ থেকে বাঁচিয়েছে। আর যাই হোক, একটা সামান্য ঝগড়ার জন্য তুমি কারো পুরো জীবনটা এইভাবে নষ্ট করে দিতে পারো না। এটা অন্যায় বাবা। এটা তোমার ক্ষমতার অপব্যবহার। অন্যায় ক্ষমতার অপব্যবহার? তুই আমাকে শেখাবি কোনটা অন্যায় আর কোনটা ন্যায়? ঝুমুর, তুই এখনো ছোট আছিস। এই দুনিয়াটা কিভাবে চলে সেটা তুই বুঝবি না। ক্ষমতা হাতে থাকলে সেটা ব্যবহার করতে হয় মা, নইলে মানুষ মাথায় উঠে বসে। আর ওই ছেলের জন্য তোর এত দরদ কিসের? ও কি তোকে জাদু করেছে নাকি? দরদের কথা না বাবা, এটা মনুষ্যত্বের কথা। ছেলেটা মেধাবী, ওর হয়তো অনেক স্বপ্ন আছে। আমাদের রাগের কারণে ওর জীবনটা নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। বাবা প্লিজ, তুমি ভিএসসি স্যারকে আরেকবার ফোন করে বিষয়টা মীমাংসা করে নিতে বলো প্লিজ বাবা। ওফ, শোন ঝুমুর, আমার হাতে এখন এসব ফালতু বিষয় নিয়ে কথা বলার সময় নেই। আমি যা করার করে দিয়েছি, এখন এর থেকে ফেরার কোনো উপায় নেই। এটা এখন আমার সম্মানের প্রশ্ন। তুই এসব নিয়ে আর মাথা ঘামাবি না, নিজের পড়াশোনা কর। রাখছি আমি। কিন্তু বাবা আমার কথা তো শোনো। হ্যালো হ্যালো। লাইনটা কেটে গেছে। ঝুমুর অসহায়ভাবে ফোনের দিকে তাকিয়ে রইল। এই প্রথমবার সে তার বাবার ক্ষমতার এই নিষ্ঠুর রূপটা দেখল এবং তার নিজেকে ভীষণ একা আর শক্তিহীন মনে হলো। তার বাবা তার কথা শুনলই না। তার কাছে মেয়ের অনুভূতির চেয়ে নিজের সম্মান আর ক্ষমতার প্রশ্নটাই বড় হয়ে দাঁড়ালো। চোখের জল মুছে দৃঢ় গলায় নিজেই নিজে বলল, না, আমি এটা হতে দিতে পারি না। আমার কারণে কারো জীবন নষ্ট হবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। বাবা যদি আমার কথা না শোনে, তাহলে আমাকেই অন্য কোনো উপায় বের করতে হবে। আমি নিজেই ভিসি স্যারের সাথে কথা বলবো। আমি তাকে বলবো ক্যান্টিনে পুরো ঘটনাটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি তাকে বলবো তানভীর নির্দোষ। রাতের আকাশটা তখন তারায় ভরে গেছে। দুটো ভিন্ন জায়গায় দুটো ভিন্ন মানুষ তাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে। তানভীর তানভীর কি তার সমস্ত সন্দেহকে পেছনে ফেলে কাল সকালে গুলশানের সেই আকাশ ছোঁয়া বিল্ডিংয়ে পা রাখতেন, এক অবিশ্বাস্য ভবিষ্যতের দিকে? আর ঝুমুর কি পারবেন তার বাবার বিশাল ক্ষমতার বিরুদ্ধে গিয়ে নিজের বিবেকের ডাকে সাড়া দিয়ে একজন শত্রুর জীবনকে রক্ষা করতে? এই দুটি সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ, তাদের নিয়তি এবং এই গল্পের পরবর্তী মোড়। পরের দিন রাত তখন প্রায় 11:30। ঢাকার রাস্তাগুলো দিনের কোলাহল শেষে ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। গুলশানের এক বিলাসবহুল পার্টি সেন্টার থেকে ঝুমুরের সাদা মার্সিডিসটা বেরিয়ে এলো। আজ তার ঘনিষ্ঠ বান্ধবী সেফার জন্মদিন ছিল। পার্টিতে ঝুমুর হাসি মুখে থাকলেও তার ভেতরটায় সারাদিন ধরেই এক অজানা অস্থিরতায় পড়ছিল। তানভীরের বহিষ্কারের চিন্তাটা কিছুতেই মাথা থেকে যাচ্ছিল না। গাড়িটা যখন বনানীর দিকে এগোচ্ছে, তখন হঠাৎ করে তাদের ড্রাইভার জব্বার চাচা স্টিয়ারিংয়ের উপর ঝুঁকে পড়লেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। কি হয়েছে চাচা? শরীর খারাপ লাগছে আপনার? গাড়ি থামান। আফামনি, আমার আমার বুকের বাম পাশটায় খুব ব্যথা করতেছে। হ্যাঁ, আমি মনে হয় আর চালাইতে পারুম না আফামনি। সর্বনাশ, আপনার তো প্রেশার হাই হয়ে গেছে মনে হচ্ছে। আপনি পেছনে সিটে এসে বসুন, আমি ড্রাইভ করছি। আগে আপনাকে কাছের কোনো হসপিটালে নিতে হবে। ঝুমুর নিজে ড্রাইভ করতে জানলেও ঢাকার রাস্তায় একা
গভীর রাতে গাড়ি চালানোর অভিজ্ঞতা তার কখনোই ছিল না। সে জব্বার চাচাকে পেছনের সিটে শুইয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। কাছের একটা হসপিটালে জব্বার চাচাকে ভর্তি করে। তার পরিবারের লোকেদের খবর দিয়ে যখন সে হসপিটাল থেকে বের হলো, তখন রাত প্রায় 1টা। ঝুমুর তার বাবাকে ফোন করলো, কিন্তু বরাবরের মতোই ফোনটা ব্যস্ত ছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে একাই বাড়ির দিকে রওনা দিল। গুগল ম্যাপে শর্টকাট খুঁজতে গিয়ে সে এমন একটা রাস্তায় ঢুকে পড়ল যেটা তার খুব একটা পরিচিত নয়। রাস্তাটা নির্জন, দুই পাশে বড় বড় গাছ আর আবছা অন্ধকার। স্ট্রিট লাইটগুলো জ্বলছে টিমটিম করে। ঠিক তখনই গাড়ির পেছনের দিক থেকে একটা বিকট শব্দ এলো। ঝুমুর গাড়িটা ব্রেক কষে থামাতেই বুঝতে পারলো সর্বনাশ, যা হওয়ার হয়ে গেছে। গাড়ির পেছনের চাকাটা পাংচার হয়ে গেছে। সে গাড়ি থেকে নেমে অসহায়ভাবে বলে, ওহ নো, নট নাও, প্লিজ নট নাও। চারিদিকে শুনশান নীরবতা, দু একটা কুকুর ছাড়া আর কোনো প্রাণীর চিহ্ন নেই। এই প্রথমবার ঝুমুরের নিজেকে এতটা একা আর অসহায় মনে হলো। সে যখন কি করবে ভাবছিল, ঠিক তখনই রাস্তার অপর পাশ থেকে 3-4 জন বখাটে ধরনের ছেলে এগিয়ে এলো। তাদের হাঁটার ভঙ্গি আর চোখের দৃষ্টি দেখেই ঝুমুরের বুকের ভেতরটা কেঁপে উঠল। আরে দেখতে দেখতে পিন্টু, গভীর রাইতে রাস্তার মাঝে একটা পরী খাইরা রয়েছে। গাড়িটাও তো অনেক দামি। পারি না রে সেলিম, এ তো সাক্ষাৎ সিনেমার হিরোইন। ম্যাডাম, কোনো সমস্যা? গাড়ি কি স্টার্ট নিচ্ছে না? আমরা একটু ধাক্কা দিয়ে দিব। আমার কোনো সাহায্যের দরকার নেই, আপনারা নিজেদের কাজে যান। আহারে কি মিষ্টি গলা, শুনলে তো দিল ঠান্ডা হয়ে যায়। আমরা তো আপনারই সাহায্য করতে আইছি ম্যাডাম। এত রাইতে একা একা রাস্তায় থাকা তো ঠিক না। চলেন আমরা আপনারে আগায় দিয়ে আসি। সেলিম নামের ছেলেটা এক পা এগিয়ে এসে ঝুমুরের খুব কাছে দাঁড়ালো। তার গা থেকে আসা সস্তা সিগারেটের উৎকট গন্ধে ঝুমুরের গা গলে আসছিল। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি কিন্তু পুলিশকে ফোন করব। পুলিশ? হ্যাঁ হ্যাঁ পিন্টু, দেখছস ম্যাডাম পুলিশে ফোন দেবে। আরে ম্যাডাম, এই এলাকায় পুলিশ তো আমাগো পকেটে থাকে। ঝুমুর কাঁপা কাঁপা হাতে তার ব্যাগ থেকে ফোনটা বের করলো। সে তার বাবার নম্বর ডায়াল করার চেষ্টা করলো, কিন্তু ভয়ে তার আঙুলগুলো কাজ করছিল না। স্ক্রিনের ওপর বারবার ভুল নম্বর উঠছিল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সে তীব্রভাবে উপলব্ধি করলো তার বাবার ক্ষমতা একটা অদৃশ্য দেওয়ালের মতো, যা তাকে অনেক বিপদ থেকে বাঁচায় ঠিকই, কিন্তু সে দেওয়ালটা সব সময় সব জায়গায় তাকে নিরাপত্তা দিতে পারে না। ঠিক সেই ভয়ঙ্কর আর নাটকীয় মুহূর্তে রাতের নিস্তব্ধতা ভেঙে একটা মোটর সাইকেলের শব্দ ভেসে এলো। হেডলাইটের তীব্র আলো এসে পড়ল বখাটে ছেলেগুলোর মুখের ওপর। তারা বিরক্ত হয়ে সেই দিকে তাকালো। এইটা আবার কোন হালায় আইলো? রাইতের বেলা চোখের মাঝে লাইট মারে। বাইকটা তাদের সামনে এসে থামলো। বাইক চালকের মাথায় হেলমেট, পরনে একটা ফুড ডেলিভারি কোম্পানির টি শার্ট। সে হেলমেটটা খুলতেই ঝুমুর বিস্ময়ে অবিশ্বাস্য জমে গেল। এ তো তানভীর। তানভীর বাইক থেকে নেমে স্বাভাবিক গলায় বলে, কি ব্যাপার ভাইয়েরা, এত রাতে এখানে মিটিংয়ে বসেছেন নাকি? কোনো সমস্যা? তুই আবার ক্যাডারে ফাজলামি করতে আইছস? যা নিজের কামে যা, ডেলিভারি দিতে দেরি হয়ে যাইব তো। আরে ডেলিভারি তো দিতেই হবে, কিন্তু আমার ডেলিভারির আইটেমটা মনে হচ্ছে এখানেই কোথাও আছে। ম্যাডাম, আপনার নাম কি ঝুমুর? লোকেশন তো দেখাচ্ছে নির্জন রাস্তার মাঝখানে, আর অর্ডারের নাম বিপদ থেকে উদ্ধার। তানভীরের এই অপ্রত্যাশিত রসিকতায় ঝুমুর কি বলবে ভেবে পেল না। সে শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। ওই পোলা, বেশি চ্যাটপ্যাট কথা বলিস না। এই মাইয়া গো গেস্ট, তুই ভাগ এখান থেকে। ও গেস্ট, তাহলে তো ওনার ঠিকমতো আপ্যায়ন করা উচিত, কিন্তু আপনাদের ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে আপনারা ওনাকে আপ্যায়ন না, বরং কিডন্যাপ করার প্ল্যান করছেন। ব্যাপারটা কি বলেন তো? হারামজাদা, তোর সাহস তো কম না, তুই আমাকে প্ল্যান জিজ্ঞাস।
দাঁড়া, তোর প্ল্যান আমি বহির করতেছি। পিন্টু তানভীরের দিকে এগিয়ে যেতেই তানভীর হাত তুলে তাকে থামালো। আরে আরে ভাই, মারামারি করার জন্য তো সারা জীবন পড়ে আছে। আগে আসল কথাটা তো শুনি। আপনারা কি জানেন এই ম্যাডামকে? কে আবার? বড় লোকের মাইয়া, দেখলেই বোঝা যায়। ভুল, মারাত্মক ভুল। ইনি হলেন বাংলাদেশের টপ মডেল নীলাঞ্জনা। আজকে ওনার নতুন সিনেমার শুটিং ছিল এখানে। আপনারা তো ওনাকে বিরক্ত করে শুটিংটাই পণ্ড করে দিলেন। প্রডিউসার সাহেব তো আপনাদের উপর ভীষণ ক্ষেপে আছেন। তানভীরের কথা শুনে তিনজন বখাটে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। ঝুমুরও অবাক হয়ে গেল, তানভীর এসব কি বলছে। কি বলিস এগুলো? উনি সিনেমার হিরোইন? কই, আগে তো কখনো দেখি নাই টিভিতে। আরে ভাই, ইনি তো কলকাতার হিরোইন, বাংলাদেশে প্রথমবার কাজ করতে এসেছেন। আর আপনারা ওনাকে চিনবেনই বা কীভাবে? আপনারা তো সারাদিন রাস্তায় ঘুরেই কাটান, সিনেমা দেখার সময় পান কই? আর সবচেয়ে বড় কথা কি জানেন? কি কথা? প্রডিউসার সাহেব আপনাদের তিনজনের উপরই নজর রেখেছেন। উনি ওনার পরের সিনেমার জন্য আপনাদের মতো তিনজন ন্যাচারাল ভিলেন খুঁজছেন। উনি তো বলেছিলেন আপনাদের নাকি ডিরেক্ট মুম্বাই পাঠিয়ে দেবেন অভিনয়ের ট্রেনিংয়ের জন্য। কিন্তু আপনারা তো হিরোইনের সাথেই ঝামেলা করে পুরো সুযোগটাই নষ্ট করে দিলেন। কি সত্যি আমরা সিনেমার ভিলেন হইতে পারতাম? পারতেন, কিন্তু এখন আর পারবেন বলে মনে হয় না। কারণ প্রডিউসার সাহেব একটু আগেই পুলিশকে ফোন দিয়ে দিয়েছেন। বলেছেন আমার হিরোইনকে যারা বিরক্ত করছে তাদের ধরে নিয়ে আসুন। পুলিশ তো প্রায় চলেই আসবে বলে মনে হচ্ছে। পুলিশ শব্দটা শোনার সাথে সাথে আর সিনেমার সুযোগ হাতছাড়া হওয়ার দুঃখে তিনজনের মুখই ফ্যাকাশে হয়ে গেল। পিন্টু, এটা কি হইল রে? কপালটা পুইরাই গেল। চল ভাগ এখান থেকে, পুলিশ আইলে তো পুরাই কেস খাই বুঝাবো। ওই রকি, তোর জন্য এইটা হইছে। তুই তো কইছিলি মাইয়াডার লাগে ফাইলামি করবি, এখন সিনেমার চান্সও গেল, আবার পুলিশও পিছে লাগলো। আমি একলা কইছি নাকি? তোরা কি আমার সাথে ছিলি না? এখন আমার ঘাড়ে দোষ চাপাইতেছিস? মুহূর্তের মধ্যে তারা তিনজন ঝুমুরের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে তুমুল ঝগড়া আর মারামারি শুরু করে দিল। তানভীর এই সুযোগে ঝুমুরের হাত ধরে তাকে টেনে একটু দূরে সরিয়ে নিয়ে এলো। যান, তাদের গাড়িতে গিয়ে বসুন আর দরজাটা ভেতর থেকে লক করে দিন। এক মুহূর্ত দেরি করবেন না। কিন্তু কিন্তু তুমি আমার জন্য চিন্তা করতে হবে না, যান। ঝুমুর দ্রুত গাড়িতে উঠে দরজা লক করে দিল। সে দেখলো বখাটে তিনজন নিজেদের মধ্যে মারামারি করতে করতে রাস্তায় অন্যদিকে চলে যাচ্ছে। তানভীর শান্তভাবে তার বাইকের কাছে ফিরে এলো, যেন একটু আগে কিছুই হয়নি। সে ঝুমুরের গাড়ির জানালার কাছে এসে টোকা দিল। ঝুমুর কাঁপা কাঁপা হাতে কাঁচটা নামালো। আপাতত বিপদ কেটে গেছে, কিন্তু আপনার গাড়ির চাকা তো বদলাতে হবে। স্টেপনি আছে তো গাড়িতে? ঝুমুর কোনো কথা বলতে পারল না, সে শুধু অসহায়ভাবে মাথা নাড়ল। তানভীর কোনো কথা না বলে ঝুমুরের গাড়ির ডিকি খুলল। সৌভাগ্যবশত স্টেপনি, টায়ার আর চাকা খোলার সরঞ্জাম সবই ঠিকঠাক ছিল। সে নিপুণ হাতে জ্যাক লাগিয়ে পাংচার হওয়া চাকাটা খুলতে শুরু করলো। রাতের নিস্তব্ধ রাস্তায় শুধু লোহার যন্ত্রপাতির খটখট শব্দ। ঝুমুর গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে একটু দূরে চুপচাপ দাঁড়িয়ে তানভীরের কাজ দেখছিল। সে অবাক হয়ে দেখছিল, যে ছেলেটাকে আমি সারাদিন ভার্সিটিতে আড্ডা দিতে দেখি, তার হাত দুটো কত দ্রুত আর দক্ষতার সাথে কাজ করছে। তার টি শার্টের হাতাটা উনি পর্যন্ত গোটানো, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। স্ট্রিট লাইটের আবছা আলোয় ছেলেটার পরিশ্রমী পুরুষালী রূপটা আমার মনে এক অদ্ভুত ডাক কাটছিল। এই তানভীরকে আমি আগে কখনো দেখিনি। প্রায় 15-20 মিনিটের মধ্যেই তানভীর কাজ শেষ করলো। সে পাংচার হওয়া চাকাটা ডিকিতে রেখে হাত দুটো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। হয়ে গেছে, আপাতত এটা দিয়ে আপনার বাড়ি পর্যন্ত চলে যাবে, তবে কালকেই চাকাটা সারিয়ে নেবেন। থ্যাঙ্কস। কি বললেন? শুনতে পেলাম না, আর একটু জোরে বলতে হবে। আমার কানে হয়তো রাস্তার ধুলো ঢুকে গেছে। বললাম ধন্যবাদ আজকের জন্য, মানে সব কিছুর জন্য। ও ধন্যবাদ,
এই শব্দটা তো আপনার ডিকশনারিতে আছে বলে আমার জানা ছিল না। যাক, নতুন একটা জিনিস শেখা গেল।